আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশে স্বাধীনতাকামী সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ 13 তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না। এই অবৈধ সরকার, এই ইউনূসের এই শাসনযন্ত্র, নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না। আজকে শুনেছি নাকি 8 লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার, বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল? দোকানপাট, রাস্তাঘাট সব ফাঁকা, অফিস কাছারি প্রায় বন্ধ, গাড়ি চলাচল করছে না। একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন, গুগলের ম্যাপ, সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ। বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে, গুগল ম্যাপ এর সাক্ষী। এবার কি বলবেন ইউনূসের নিজের অবস্থা খুব খারাপ। ইউনূসের নিজের অবস্থা যা ইউনূস অনুধাবন করতে পারছে। ইউনূস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব। ইউনূসের ব্যাপারটা আমি বলবো সন্ধেবেলাতে ইউনূস কেমন দোলাচলে ভুগছেন। উনি টিকিট পেয়েছেন, কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে যমদূত পালিয়ে যাবে। তো কি কি শর্ত সেই টিকিটের, এবং ইউনূস কেন ভাবছে এত, সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে। আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে, তাদের রিপোর্ট, আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না। সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো, আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে। তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন, ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন, তো এখন দেখা যাচ্ছে সারা দেশে লকডাউন হয়ে গেছে। পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে গত 16 মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে। এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই, কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন। এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই, এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরকম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে, আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন। এই ইউনূস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না। কারণ ইউনূস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না, কারণ ওই সমস্ত শর্ত দেখে, কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো। আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা। আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো, আমি বলে দিলাম তাতে তো হলো না, আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে, তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ, সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধ্যেবেলা আমি উপস্থিত করব।
আপনারা সন্ধ্যেবেলার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। আর এই যে যা হিংসতা যা হবে আপনি জানবেন। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে, এরা ভাঙচুর করবে, এরা জ্বালাবে পোড়াবে, এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন, তারা রাস্তায় বেরোবেন না, সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না, এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে। লকডাউন আর কিছু করতে হবে না। দোকানদার যদি দোকান না খোলে, বাজার যদি না খোলে, অফিস আদালত যদি না খোলে, তাহলে সরকারের রইলটা কি? সরকার তো খোকলা হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি, এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে, বাকি হাড় মাংস সব চলে গিয়েছে। এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন। তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচন্ড প্রহার। প্রচন্ড প্রহারের নাম, বাংলাদেশের নাম কিন্তু প্রচন্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে। আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে, যারা সন্ত্রাসের সঙ্গে যোগ পাওয়া যাবে যাদের, তাদের অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে। সেখানে কোনো দল, কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না। অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে, কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না। ফলে কেউ যদি এখন বলে যে আমি তো করিনি, আমার সরকার তো করেনি, করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল, কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে। এবং আপনি তো, আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআই কে কোলে বসিয়ে নিয়েছে, তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে। তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে, আইএসআই এর প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে, একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে, এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে, নামটা আমি ভুলে গেলাম, আনসারাতুল গাজওয়ায়ে হিন্দ, তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে। তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসছিল। সেও সঈদ ফঈদ কি একটা নাম, সেও লালমনিরহাটে গিয়েছিল, সেও গিয়ে সেখানে ঘুরে এসছে। আবার লালমনিরহাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে। এখন লালমনিরহাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে, এখন সেটাই দেখার। আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন। আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে, ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে। আমি হয়তো কম ভিডিও করি, কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট। অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবর কিন্তু আপনাদের দিই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে, যারা সফল করে তুলেছেন, তাদের প্রতি রইল আমার একেবারে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিশেহারা ইউনূস, ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নিষেধাজ্ঞা বা অনুরোধ যেভাবেই বলুন না কেন বলি, আপনারা জানেন যে গতকালকে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতীয় একজন কূটনীতিককে ডেকে বলা হয়েছে যে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কথা না বলেন। ইউনূস আসলে দিশেহারা হয়ে গেছে, ইউনূস আসলে পাগল হয়ে গেছে। দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ভারতীয় উপ হাই কমিশনার
পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করা বা নির্বাসনে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান। নির্বোধ, দিশেহারা ইউনূস সরকার দিশেহারা হয়ে যা খুশি তাই করছে। আপনারা খেয়াল করে দেখুন যে গতকাল দিনের প্রথমার্ধে ভারতীয় দূতকে ডেকে নিষেধাজ্ঞা দিচ্ছে, যে নিষেধ করছে যে ভারতীয় গণমাধ্যমে যেন শেখ হাসিনা কথা না বলেন, অথচ বিকেল বেলায় ইন্ডিয়া টুডে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে। নিষেধ করে দাবিয়ে রাখা কি যায়? গত কয়েক মাস আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন। সেই সাক্ষাতে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন। কিন্তু কি হয়েছে? কথা আরো বেড়ে গেছে। কদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে। শুধু আনলক নয়, আমি ফ্রাঙ্কলি বলি যে ভারত রীতিমতো সহযোগিতা করছে, পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনাকে। এটা ভারত অফিসিয়ালি কখনো বলবে না, আমি আনঅফিসিয়ালি বলছি, পৃষ্ঠপোষকতা সহযোগিতা করছে। বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে এসে গেছেন শেখ হাসিনা। বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে সাক্ষাৎকার তো দিচ্ছেনই, আর প্রায় প্রতিদিন ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। কাজেই এইভাবে তো দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের খবর প্রকাশ করতে সরাসরি বাধা দেওয়া হচ্ছে। সরাসরি গণমাধ্যমগুলোকে ফোন করে বলা হয়, কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো খবর প্রকাশ করে তাহলেও সেই গণমাধ্যমের রীতিমতো খবর আছে। আইনগত খবর তো করতেই পারে। ইউনূসের মিডিয়া প্রেস উইং থেকে থ্রেট দেওয়া হয়। আরেকটা আছে মব বাহিনী, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম যে কোনো সময় ফুঁসে উঠবে, ফুঁসে ওঠার জন্য কিন্তু রেডি হয়ে আছে। গণমাধ্যমের কোনো দোষ নেই, গণমাধ্যম আয়নার মতো ঝকঝকে দেখা যায়। আমার গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা হয়েছে। কাজেই বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখলেও ভারতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা যে সম্ভব নয়, এই জিনিসটি যে বা যারা না বোঝে তারা আসলে নির্বোধ, তারা আসলে দিশেহারা। ভারত দিনের পর দিন আরো বেশি সহযোগিতা করবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। কারণ ভারত অন্তত পক্ষে এইটা বুঝে গেছে যে ভারত যদি মনেও করতো 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটা টার্ম অন্তত পক্ষে অন্য কারো সঙ্গে কাজ করব, কিন্তু ভারত এই 16 মাসে এটি অন্তত পক্ষে উপলব্ধি করেছে যে অন্য কে আছে। জামাত একটা পাকিস্তানি, কট্টর পাকিস্তানি রাজনৈতিক দল, এনসিপি তাদেরই শিশু দল, বিএনপির 2001-06 সালের ভারতের 7 সিস্টার্সকে অস্থির করবার যে প্রচেষ্টা, সেটি সম্পর্কে ভারত ভালোভাবে অবগত। আবার গত 16 মাসের কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড ভারত দেখছে। বিএনপিকে সুযোগও দিয়েছিল, আমি এই কথাগুলো অনেকবার বলেছি, স্পেস দিয়েছিল। 5 আগস্ট সরকার পতনের পর সাথে সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি এই অপরচুনিটিটাকে, সুযোগটাকে কাজে লাগাননি।
কাজে যদি লাগাতেন, ওইটাকে যদি পিক করে নিতে পারতেন, আওয়ামী লীগকে অনেকদিন বাইরে রাখা সম্ভব ছিল, কমপক্ষে একটা টার্ম বাইরে রাখা সম্ভব ছিল। কিন্তু এই মুহূর্তে আর কোনো অপশন নেই। আওয়ামী লীগকে প্রমোট করতে হবে, শেখ হাসিনাকে প্রমোট করতে হবে, এবং বাংলাদেশের জনগণ তৈরি হয়ে গেছে। ভারত এটি বুঝছে যে বাংলাদেশের জনগণ, ভারতের কাছে এই রিপোর্টটা আছে, বাংলাদেশের জনগণ এখন আবার আওয়ামী লীগকে চাইছে। কাজেই ভারত বারবার একটা জিনিসে জোর দিচ্ছে যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে বাংলাদেশে, এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এবং ইনক্লুসিভ নির্বাচন হলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এবং ভারত এই কথাটা বলছে যে যেই বিজয়ী হোক না কেন, তার সাথে সরকার কাজ করবে, ভারত সরকার কাজ করবে। নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে, অবাধ হতে হবে। নির্বাচনটা যদি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে ভূমিধস বিজয় লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু ভারতও বুঝছে। এই বোঝা থেকেই শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে। বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা প্রতিনিয়ত কথা বলছেন, ভারতীয় গণমাধ্যমে তো প্রতিদিন কথা বলছেন। গতকালকে ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ, তার দেশে ফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুব দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। কাজে দিশেহারা ইউনূস যতই ভারতকে নিষেধ করুন যে শেখ হাসিনাকে আপনি অফ করুন কিংবা শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ আপনি যে কাজ করছেন সেটি একটি অবৈধ কাজ, অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটিকে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা অবৈধ বিচার। আজকে আমরা যে দিন কথা বলছি 13 নভেম্বর, রাজধানী ঢাকায় লকডাউন চলছে এবং আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্যের একটা দিন ছিল আজকে। ইতিমধ্যে দিন ধার্য হয়ে গেছে, আজকে 13 নভেম্বর, আগামী 17 নভেম্বর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। আব্দুল্লাহ আল মামুন যদিও বা এখন রাজসাক্ষী, তিনি সরকারের সাথে আতাত করে হোক বা চাপে পড়ে হোক তিনি রাজসাক্ষী হয়েছেন। এই রায়টার দিন ধার্য করা হয়েছে আগামী 17 নভেম্বর। যেটি হোক, ইউনূস নির্বোধের মতো একটা করে কাজ করছে, যার দরুন আবারও ভারতীয় দূতকে ডেকে নিষেধ করলেন, কিন্তু এই নিষেধ কোনো কাজে দেবে না। এই কান দিয়ে শুনেছেন তিনি, আরেক কান দিয়ে বের করে দেবেন। ভারত এটিকে আমলে নেবে না। শেখ হাসিনার সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে, বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে, বাধা দিয়ে আটকে রাখা যাবে না। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।